লেখক সুমিত সান্যালের স্বামী হরণ। সিংহরায় ভিলাতে সেদিন সকালে হৈ হৈ চলছে। বাড়ির ছোট ছেলে প্রশান্ত চৌধুরীর একমাত্র কন্যা টুনি ওরফে সঞ্চারী নিরুদ্দিষ্ট। সেদিন সকালে প্রতিদিনের মতো সে তার জিম ট্রেনার মেয়েটির সাথে দৌড়াতে বেরিয়েছিল। জলখাবারের টেবিলে তাকে না দেখে সবার টনক নড়েছে। বিশাল ডাইনিং টেবিল, একসাথে 50 জন বসে খেতে পারে। সিংহরায় ভিলায় কম বেশি 40 জন স্থায়ীভাবে বসবাস করে। মাঝে মাঝে পুজো পার্বণে, উৎসবে সেই সংখ্যা 60 থেকে 70 গিয়ে পৌঁছয়। পাশাপাশি প্রাসাদের মতো দুটো বাড়ি নিয়ে 30টি শয়ন কক্ষ। বেশ কয়েক প্রজন্ম এই বাড়িতে একসাথে থাকে। এই যুগে একান্নবর্তী পরিবারের এক অদ্ভুত নজির। বাড়ির বর্তমান বড়কর্তা প্রতাপাদিত্য সিংহরায়, তার নিজের 4 ভাই 2 বোন। বোনেদের সম্ভ্রান্ত ঘরে বিয়ে হয়েছে। 4 ভাই প্রত্যেকেই স্বনামধন্য। প্রতাপাদিত্য আর তার বড় ছেলে দেবাদিত্য ওনাদের চা বাগানের ব্যবসা তদারকি করেন। কর্মসূত্রে প্রায়ই ওনাদের দার্জিলিং অঞ্চলে যেতে হয়। ইদানিং দৌড়ঝাঁপটা দেবাদিত্য বেশি করে। বাবার বয়স হয়েছে। প্রতাপাদিত্যের বয়স 80 পেরিয়েছে। যদিও এই বাড়িতে রোগ জ্বালা বলতে বিশেষ কিছু নেই। তারপরের ভাই ডাক্তার নৃসিংহ নারায়ণ আর তার স্ত্রী ডাক্তার রমা কলকাতার নামকরা ডাক্তার। তারা নিজেদের হাসপাতাল চালায়। তারপর নৃপেন্দ্র নারায়ণ একটি ডিগ্রি কলেজে আর একটি হাই স্কুল চালায়। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়বার সময় তার পরিচয় হয়েছিল মঞ্জরির সাথে। পরিচয় থেকে প্রেম। তাদের বাবা হৃদয় নারায়ণ এই দিক থেকে বেশ আধুনিক ছিলেন। তিনি নির্দ্বিধায় এই সম্বন্ধ স্বীকার করেছিলেন। সবার ছোট ভাই দীপনারায়ণ যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স আর অটোমেশন ইঞ্জিনিয়ারিং পড়েছে। কয়েক বছর জার্মানিতে পড়াশোনা করে সেখানে কয়েক বছর থেকে অনেক জাগতিক অভিজ্ঞতা অর্জন করেছে। দেশে ফিরে এসে নিজের ব্যবসা আরম্ভ করেছিল। তার ছেলে প্রশান্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার। ইলেকট্রনিক্স আর অটোমেশনের ব্যবসাটা এখন চেহারা পাল্টেছে। কম্পিউটার প্রোগ্রামিং আর সফটওয়্যার ডেভেলপমেন্ট তাদের মূল কাজ। সেটা কলকাতায় কম্পিউটার সংক্রান্ত ব্যবসার প্রথম বেসরকারি সংস্থা ছিল। টুনি অর্থাৎ সঞ্চারী তারই একমাত্র কন্যা। সেও তার বাবার মতো কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাবার সাথেই কাজ করে। বাড়ির পেছনে কর্মচারীদের জন্য বাসস্থান। কর্মচারীদের সংখ্যাও প্রায় পল্টন বিশেষ। বিশাল রান্নাঘরে কাজ করে 4 জন প্রশিক্ষণপ্রাপ্ত রাঁধুনি, যাকে এই যুগের ভাষায় বলা হয় শেফ। 2 বছর আগে একজন হেড শেফ নিযুক্ত করা হয়েছে, যার কাজ হচ্ছে প্রতিদিন 3 বেলার খাওয়া, বিকেলের টিফিন, এই সবের মেনু ঠিক করা, তার গুণমান তদারকি করা, পুষ্টিগত মান বজায় রাখা, কাঁচা সামগ্রীর জোগাড় করা, সেগুলি পরীক্ষা করা, হিসেব রাখা। টুনি এই হেড শেফকে নিয়ে এসেছিল। সুদর্শন শুক্লা কলকাতায় এক নামকরা রেস্তোরাঁতে হেড শেফ ছিল। ঝকঝকে বুদ্ধিদীপ্ত চেহারা এই যুবক তার নামের মতোই সুদর্শন। ওদের পরিবার উত্তরপ্রদেশ থেকে এসেছিল। কয়েক প্রজন্ম তারা কলকাতায় আছে। তার বাড়ির ঠিকানা, বাপ ঠাকুরদার কেউ খোঁজ খবর করেনি, যেহেতু টুনি তাকে নিয়ে এসেছিল। প্রায় বাঙালি হয়ে গেছে তারা। কথাবার্তায় বাংলা সাহিত্য, রবীন্দ্রসঙ্গীতে আর বাউল সঙ্গীতে তার পারদর্শিতা কোনো বঙ্গ সন্তান থেকে কম তো নয়, বরং বেশি। সে সকলকে তাদের কাজে সাহায্য করে। আপদে বিপদে আপনজনের মতোই ঝাঁপিয়ে পড়ে। এই বাড়িতে এসেই সে সকলের মন জয় করে ফেলেছে। তবে সে নিজের মর্যাদার সীমারেখা কখনো পার করেনি। আমি জানি, আমি এই বাড়িতে শুধু এক কর্মচারী মাত্র, সে বলে। অনেকেই তার এই কথার বিরোধিতা করে। তুমি তো আমাদের ছেলের মতোই বাবা, আমি তোমাকে সে চোখেই দেখি, বড় গিন্নি বলেন। তার সাথে কাজ করে 4 জন শেফ, 3 জন জোগাড়ে, 2 জন বাজার হাট করে। তার সাথে ঘরদোর পরিষ্কার করা, ঘর সাজানো, বাগানের কাজ, এই সবের জন্য 16 জন কর্মচারী। আর রয়েছে 4 জন ড্রাইভার। আজকাল বাড়ির বেশিরভাগ পুরুষেরা নিজেদের গাড়ি নিজেই চালাতে পছন্দ করে।
দেখছি দিদিমণি গাড়ি নিয়ে গেছেন, একজন কাজের মেয়ে এসে জানালো। আচ্ছা, তোমরা ওই জায়গাটা ফোন করে দেখো না, যেখানে টুনি মাঝে মাঝে যায় রিনার সাথে বন্দুক চালানো প্র্যাকটিস করতে। কি যেন বলে? বড় গিন্নি কৌশানী দেবী বললেন, শুটিং রেঞ্জ। তার আগে ওকে ফোন করো, প্রতাপাদিত্য বললেন। সঙ্গে সঙ্গে টুনিকে তার মোবাইলে ফোন করা হলো। দিদিমণি ফোন ঘরে ফেলে গেছে, ওপরতলা থেকে একজন জানালো। এবার ঘরে একটু চাঞ্চল্য দেখা গেল। আরে, এমন তো কখনো হয় না। টুনির মা চিন্তিত স্বরে বললেন, এই তুমি দেখো না মেয়ে কোথায় গেল। এই যে দাদামশাই, তুমি তোমার ওই পুলিশের বন্ধুকে, ওই যে তোমার বন্ধু সীতেশ তালুকদারকে ফোন করো না। কৌশানী স্বামীকে বললেন। না, পুলিশ না, ঘরে অনেকে একসাথে বলে উঠল। তার মানে তোমরা জানো ও কোথায় গেছে? প্রতাপাদিত্য সবার দিকে ঘুরে তাকালেন। না, তাই কি করে হয় দাদা? পুলিশকে, বিশেষ করে পুলিশ কমিশনারকে এখনই বলার কি দরকার আছে? তার আগে প্রতিমা টুনির বন্ধুদের ফোন করে দেখুক, এক ভাই বলল। প্রতিমা টুনির ঘরের দিকে চলে গেল ওর ফোন ডায়েরি আনতে। দাদা ঠাকুর, সুদর্শন দাকে পাওয়া যাচ্ছে না, এক কর্মচারী এসে সংবাদ দিল। আরে, সে আবার কোথায় গেল? কৌশানী বলল, গতকাল রাত্রে আজকের মেনু আমার সাথে আলোচনা করলো। পরের সপ্তাহে টুনির জন্মদিন, সেই কথা আমাকে মনে করিয়ে দিল। আমি সেই অনুষ্ঠানের জন্য কিছু পরামর্শ দিলাম। দেখো, সেই আপনাদের মেয়েকে নিয়ে পালিয়েছে কিনা। সবাই একসাথে ঘুরে দেখলেন। একজন দূর সম্পর্কের আত্মীয় বহরমপুর থেকে এসেছে কলকাতায় চিকিৎসা করাতে। সে এই অপমানজনক মন্তব্য করেছে। চুপ করো তুমি, প্রতাপাদিত্য গর্জে উঠলেন। কার সম্বন্ধে কি বলতে হয় যদি না জানো তাহলে মুখ বন্ধ রাখো। না না দাদা, আমি তো একটা সম্ভাবনার কথা বলছিলাম, সে আমতা আমতা করতে করতে বলল। যার সম্বন্ধে কিছু জানো না তার সম্বন্ধে কথা বলার কি এখতিয়ার আছে তোমার? আমাদের বাড়িতে যে সব কর্মচারী কাজ করে তাদের একটা সম্মান আছে, তারা তোমার চাকর নয়, বুঝলে? সেই লোকটা মাথা নিচু করে কেটে পড়ল। তখনই একটি ফুটফুটে বালিকা কৌশানীর কাছে এসে বলল, দিদুন, সুদর্শন কাকু চলে গেছে? না না মা, এখনই চলে আসবে। কৌশানী বালিকাকে কোলে তুলে নিলেন। বালিকা ওনার ছেলে দেবাদিত্যের নাতনি। না, আমি জানি কাকু চলে গেছে। বালিকার দু চোখ জলে ভরে এসেছে। সুদর্শন কাকু আমাকে রেলগাড়ি বানিয়ে দেবে বলেছিল, সে আধো আধো কণ্ঠে বলল। কেন, তোমার কাছে তো খেলনা গাড়ি আছে। দেবাদিত্যের স্ত্রী অপর্ণা শাশুড়ির কোল থেকে নাতনিকে কোলে তুলে নিল। না মা, ওইটাতে তো আমি চড়তে পারি না। সুদর্শন কাকু বলেছিল এমন রেলগাড়ি বানিয়ে দেবে যাতে আমি চড়তে পারবো। বলে কি? সবার চোখ কপালে উঠে গেছে। কেন বাবা, সুদর্শন তো আমাদের ডাইনিং টেবিলে ওই এক হাইটেক চলমান ফুড ট্রেন বানিয়েছিল। প্রতাপাদিত্যের ছোট ছেলে দীপ বলল। বানিয়েছে মানে? আমি ভেবেছিলাম ও ব্যবস্থা করেছে। অস্বীকার করব না, ট্রেনটা সত্যি হাইটেক। এত বড় টেবিলে যখন সবাই বসতো তখন পরিবেশন করাটা একটা কাজ ছিল। এতে এখন পরিবেশন করার বালাই নেই। খাবারের বোলগুলো তোমার সামনে দিয়ে যাচ্ছে, যার যেমন দরকার তুলে নাও। ওইটা সুদর্শন বানিয়েছে নিজে? বাবা, সুদর্শন দা শুনছি চলে গেছে। পুতুল পুতুল মুখ নিয়ে এক কিশোরী সেখানে এসে দাঁড়িয়েছে। ও দেবাদিত্যের সব থেকে ছোট মেয়ে, দ্বাদশ শ্রেণীতে পড়ে। সুদর্শন দা আমাকে আবৃত্তি প্রতিযোগিতার জন্য তৈরি করাচ্ছিল। আমাকে দেবতার গ্রাস কবিতাটা দিয়েছে স্কুল থেকে। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আরে, তোমার আবৃত্তি হয়তো হয়ে যাবে, টুকটুকে ট্রেন গাড়িও হয়তো হলো, কিন্তু আমেরিকার টার্গেট কমিউনিকেশনসের কন্ট্রাক্টটা তো আমি ওর ভরসায় নিয়ে বসে আছি। ওই প্রোগ্রামটা তৈরি করছিল, 10 দিনের মধ্যে প্রথম ড্রাফট দেখাতে হবে। আমি তো ডুবে যাব। $1 কোটি অ্যাডভান্স নিয়ে বসে আছি আমি। সব কিছু ওর ওপরে ছেড়ে দিয়েছিলাম। এখন নিজে করতে গেলে আমি করে উঠতে পারবো না। টুনিটাও। দীপ আর প্রশান্ত মাথায় হাত দিয়ে বসে পড়েছে। এসব কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুদর্শন ফ্রেন্ডশিপ আমি জানি, শিক্ষিত সেটা বুঝি,
কিন্তু সে ইলেকট্রনিক ফুড ট্রেন ডিজাইন করেছে, টুকটুকের জন্য সত্যিকারের টয় ট্রেন বানাচ্ছে, টুটুলকে আবৃত্তি শেখাচ্ছে, আবার তোমার জন্য সফটওয়্যার প্রোগ্রামিং। তোমরা সব কি গোপন করছো বলো তো? সুদর্শন কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবা, আমেরিকা থেকে সফটওয়্যার প্রোগ্রামিংয়ে মাস্টার্স করে এসেছে। হ্যাঁ, ও রন্ধন বিশারদ। পিটার ক্যাট রেস্তোরাঁটা ওরই, ও দীনবন্ধু শুক্লার নাতি। শাইনিং ইন্ডিয়া, ভারত বায়োটেক, ইনফোটেক, এই সব কোম্পানিগুলো ওনাদের। দীপ বাবার কাছে এসে বসেছে। প্রতাপাদিত্যের চোখ কপালে উঠে গেছে। ওই বাড়ির ছেলে আমাদের বাড়িতে ইউনিফর্ম পরে রাঁধুনিদের দিয়ে রান্না করাচ্ছে, প্রতিদিন ভোর থেকে উঠে মাঝরাত পর্যন্ত আমাদের সেবা করেছে, গরমের মধ্যে আমাদের ওই আউট হাউসে দিন কাটিয়েছে, তাও দু বছর। শুধু কি তাই দাদু, কয়েক মাস আগে যখন টুকটুকের নিউমোনিয়া হলো, সুদর্শনদা রাতের পর রাত মেয়ের মাথার কাছে বসে থেকেছে। নার্স তো শুধু চেয়ারে বসে বসে ঢুলতো, আমাকে জোর করে শুতে পাঠিয়ে দিয়েছে, বলে এই অবস্থায় রাত জাগা ঠিক নয়। দেবাদিত্যের পুত্রবধূ পিয়ালি বলল, সে অন্তঃসত্ত্বা। আমার মেয়েকে ওষুধ খাওয়ানো, তার বমি পরিষ্কার করা, পটি পরিষ্কার করা। পিয়ালির কণ্ঠ অবরুদ্ধ হয়ে উঠেছে। কিন্তু কেন মা? কৌশানী, চোখে জল। কারণ সে আমাদের টুনিকে ভালোবাসে ঠাকুমা। সুদর্শন টুনির সহপাঠী ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওরা অবাঙালি, যদিও এই 2 বছর তো আমরা দেখলাম ওর মতো বাংলা অনেকেই বলতে পারে না। চিন্তা করো না, একটা অবাঙালি ছেলে আমাদের তিতলিকে দেবতার গ্রাস শেখাচ্ছে। আর তোমরা সব ওর আসল পরিচয় জানতে, আমাকে জানাওনি? প্রতাপাদিত্য আহত কণ্ঠে বললেন, প্রথমে জানতাম না বাবা, পরে পরে জেনেছি। ওদের ধারণা ছিল সুদর্শন যেহেতু অবাঙালি, তাই আমাদের টুনি ওকে পছন্দ করলেও আমরা তাকে গ্রহণ করব না। তাই ওরা এই প্ল্যান করেছিল। দুজনে ঠিক করেছিল আমরা যতদিন ওদের এই সম্পর্ক স্বীকার না করি ওরা অপেক্ষা করবে। দীপ বলল, আর তোমরা ধরে নিয়েছিলে আমি ওদের স্বীকার করব না? আমি এতই হৃদয়হীন পাষণ্ড, নাকি আমি গোড়া প্রাচীনপন্থী? একবার না হয় বলে দেখতে পারতে আমাকে। প্রতাপাদিত্যের গলা ধরে এসেছে। সবাই এবার ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুদর্শনের সাথে সঞ্চারী প্রথম দেখা হয়েছিল যখন সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ঢুকেছে। দুজনে একই ক্লাসে একসাথে ভর্তি হয়েছিল। শীঘ্রই সুদর্শন যেমন সবার চোখের মধ্যমণি হয়ে উঠেছিল তার সপ্রতিভ তেজস্বী চেহারা আর প্রাণোচ্ছল স্বভাবের জন্য, তেমনি সঞ্চারী সবার আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল তার চোখ ধাঁধানো রূপের জন্য। তার দিগন্ত প্রসারী হাসি সর্বদা কলেজের চত্বরে ছড়িয়ে থাকত। দুজনেই পড়াশোনায় ক্লাসে সবার শীর্ষে। সুদর্শনের একটা বড় গুণ ছিল, সে নিজের আশেপাশের লোকজনের দুঃখ কষ্ট সমস্যা না জানাতেই জেনে ফেলত, আর সব সময় অযাচিতভাবে এগিয়ে যেত। তার আরেকটা গুণ তাকে মেয়েদের কাছে বাঞ্ছনীয় করে তুলেছিল। সে সকল মেয়েদের যথাযথ সম্মান দিয়ে কথা বলতো। মেয়েদের এক সহজাত ক্ষমতা হচ্ছে যে তারা পুরুষের দৃষ্টির মর্ম সহজে বুঝতে পারে। সঞ্চারী কলেজে সকলের সাথে খোলা মনে মিশত, কিন্তু তার ব্যবহারে একটা পরিমার্জিত ভাব ছিল, যে কারণে কেউ তার সাথে বাচালতা করবার সাহস করত না। কখন দুজনে পরস্পরের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল তারা নিজেরাও জানতে পায়নি। সুদর্শন সঞ্চারীকে বেশ কয়েকবার নিজের বাড়ি নিয়ে গেছে। সেদিক দিয়ে ওর বাড়ির মানুষজন বেশ আধুনিক। সবাই বলে শুক্লা পরিবার যদিও এককালে উত্তরপ্রদেশ থেকে এসেছিল, কিন্তু এদের থেকে বেশি বাঙালি বোধহয় কেউ হয় না। বাড়িতে সব সময় বাংলায় কথাবার্তা চলে, যদিও ওদের বাড়িটা হচ্ছে একত্রিত ভারতবর্ষের শ্রেষ্ঠ নিদর্শন। সুদর্শনের ঠাকুমা বাঙালি। সুদর্শনের বাবা আইআইটি খড়গপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। সেখানে তার ভাব হয়েছিল এক কাশ্মীরি পণ্ডিত মেয়ের সাথে, তার সাথে উনি বিয়ে করেছিলেন। সুদর্শনের ছোট কাকির জন্ম হয়েছিল এক তামিল পরিবারে, যদিও তারা ওদের মতোই 3 পুরুষ ধরে কলকাতার বাসিন্দা। পেশা ইঞ্জিনিয়ার হলেও সুদর্শন রান্না করতে ভালোবাসে। সঞ্চারীকে নিয়ে সে নানা রকম রেস্তোরাঁতে খেতে যায়। সে খুঁজে খুঁজে দেশ বিদেশের খাবারের রেসিপি বের করে, প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে। তার রান্নার পরীক্ষা হয় তার ঠাকুমা করেন অথবা সঞ্চারী করে। রান্নার এই শখের কারণেই একসময় সে গড়ে তুলেছিল পিটার ক্যাট, শেক্সপিয়ার সরণিতে এক অভিজাত রেস্তোরাঁ। বিটেক পাশ করে সঞ্চারী যাদবপুরেই এমটেক পড়বার জন্য ভর্তি হলো।
সুদর্শনকে তার বাবা আমেরিকা পাঠালেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষার জন্য। সেদিন দমদম এয়ারপোর্টে দুজনের চোখে জল। সুদর্শন 3 বছরের জন্য চলে যাচ্ছে। সঞ্চারীর ইচ্ছে ছিল সেও সুদর্শনের সাথে আমেরিকা পড়তে যায়, কিন্তু ঠাকুরদা প্রতাপাদিত্য বললেন, আমাদের মেয়েকে তো আর কোথাও গিয়ে চাকরির জন্য কম্পিট করতে হবে না, সে তো আমাদের কোম্পানিতে তার বাবার সাথে কাজ করবে, সুতরাং টুনি এখানে উচ্চশিক্ষা নিক না। ঠাকুরদার মুখের ওপর কথা বলার সাহস সিংহরায় পরিবারে কারও নেই। তাছাড়া তিনি তো আর কোনো অযৌক্তিক কথা বলেননি। সেদিন সঞ্চারী সুদর্শনের ঠাকুমা আর মায়ের সাথে দমদম এয়ারপোর্টে গিয়েছিল। মা ঠাকুমা তাকে নানা রকম নির্দেশ দিচ্ছেন, ভালো করে খাওয়া দাওয়া করবে, রোজ ফোন করবে, ইত্যাদি ইত্যাদি। সঞ্চারী সজল চোখে একটু দূরে দাঁড়িয়ে আছে। সুদর্শন তার দিকে এগিয়ে গেলে, তুমি এইভাবে কাঁদলে আমি কি করে যাব সঞ্চারী? সুদর্শন সঞ্চারীর একটা হাত নিজের হাতে তুলে নিয়েছে। তুমি নিশ্চয়ই যাবে সুদর্শন, জ্ঞান যেখান থেকে পাওয়া যায়। আমি এটাই বুঝতে পারি না, আমি এখানে মাস্টার্স করলে কি হতো? এই রকম সুযোগ তো সবাই পেতে পারে না। তুমি যাও সুদর্শন, আমি তোমার জন্য অপেক্ষা করব। সঞ্চারী দু চোখে প্লাবন ধারা নেমেছে। সুদর্শন নিজের অশ্রু গোপন করে তার প্রেয়সীর চোখ মুছিয়ে দিচ্ছে। এবার সঞ্চারী একটু মুচকি হেসে বলল, যাচ্ছ যাও, কিন্তু ফেরবার সময় একটা টুকটুকে মেম নিয়ে ফিরো না আবার। আমি আমার সঞ্চারীকে সাথে নিয়ে যাচ্ছি এখানে। সুদর্শন তার বুক পকেট থেকে একটা ল্যামিনেটেড কার্ড বের করে দেখালো। আচ্ছা, আমাকে তো তুমি তোমার বুক পকেটে নিয়ে চললে, কিন্তু আমাকে কি দিয়ে যাচ্ছ? আমি কি নিয়ে থাকব? সঞ্চারী অর্থবহ দৃষ্টিতে সুদর্শনের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তবে ঠিক আছে। তারপর সুদর্শন যা করল সঞ্চারী স্বপ্নেও তার কল্পনা করতে পারেনি। সুদর্শন ঠাকুমার মাকে কাছে ডেকে নিয়ে আসলো। তোমরা সাক্ষী রইলে, আজ থেকে তুমি আমার বাগদত্তা। বলে সুদর্শন চকিতে পকেট থেকে একটা আংটি বের করে সঞ্চারীর অনামিকায় পরিয়ে দিল। সঞ্চারী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সুদর্শন তার মোবাইল ফোনে সঞ্চারীর সাথে একটা ফটো তুলে নিল। তার ফ্লাইটের সিকিউরিটি চেকিং শুরু হয়ে গেছে, সুতরাং সুদর্শনকে এগিয়ে যেতে হবে। আমেরিকায় গিয়ে সুদর্শন তার বাগদত্তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। দিনে বেশ কয়েকবার দুজনে ফোনে কথা বলে। সুদর্শন সঞ্চারীকে একটা মধুর স্বপ্ন উপহার দিয়ে গেছে। প্রায় দুজনে ভবিষ্যতের কল্পনায় মেতে থাকে। তারা স্বপ্ন বনে, মন বাগিচায় ভালোবাসার ফুল ফোটায়, ঘর সাজায় কল্পনায়। সুদর্শন যথাসময়ে দেশে ফিরেছে। সঞ্চারী যাদবপুর থেকে এমটেক পাশ করে তার বাবার ব্যবসায় যোগ দিয়েছে। সুদর্শন দেশে ফিরে তার বাবার সাথে তাদের কোম্পানি ইনফোটেককে ঢেলে সাজাচ্ছে। সঞ্চারী আর সুদর্শন দুজনে যেন এক আত্মা দুই প্রাণ। দুজনের মনে একরকম অস্থিরতা। পরস্পরে পরস্পরকে পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। সেদিন সবাই সুদর্শনের বাড়িতে বসে গল্প করছে। ওদের বাড়ির পরিবেশটা বেশ খোলামেলা। গুরুজনের সম্মান সকলেই করে, কিন্তু কোনো অবাঞ্ছিত বাধা নেই। সবাই নিজের মনের কথা নিঃসংকোচে বলতে পারে। সঞ্চারী নিজের বাড়িতে এইরকম পরিবেশ পায় না। গুরুজনেরা সবাই তাদের স্নেহ করে, কিন্তু সবার সামনে সব কথা বলা যায় না। সেদিন হঠাৎ সুদর্শনের ঠাকুমা মৈত্রী দেবী বললেন, আচ্ছা, অনেক দিন তো হলো, এবার তো একটা ব্যবস্থা করতে হয়। কিসের? সবাই ওর দিকে তাকিয়েছে। কিসে আবার? আমার মেয়েকে ঘরে আনতে হবে না? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক, সকলে সমস্বরে বলল। তুমি তো নিশ্চয়ই বাড়িতে কিছু বলনি? না, আমি কি করে বলবো? বাড়িতে আমার ওপরে 2 জেনারেশন আছে। মা একটু আজ করেছে, একদিন আমার আংটিটা মা দেখে ফেলেছিল। সঞ্চারী ঢোক গিলে বলল, আচ্ছা, একদিন তোমার দাদুকে নিয়ে আমি চলে যাব তোমাদের বাড়ি। ওর মা বাবাও অবশ্যই যাবে। ঠাকুমা স্বামীর দিকে তাকিয়ে বললেন। হ্যাঁ, ক্ষতি কি? ঠাকুরদা বললেন। সে তো হলো, কিন্তু আপনারা চিন্তা করে দেখেছেন ওনাদের বাড়ির ব্যাপারটা আমাদের বাড়ি থেকে একটু আলাদা। সুদর্শনের মেজকাকি বললেন, আমাদের বাড়ির মতো ওদের বাড়ি ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া নয়। ওদের বাড়িতে সবাই বনেদি ব্রাহ্মণ, সবাই বাঙালি। 3 পুরুষের ঐতিহ্য বয়ে চলেছে ওদের পরিবারে। ওনারা গ্রহণ করবে তো আমাদের ছেলেকে? নিমেষে ঘরের মধ্যে পিনপতন, নিস্তব্ধতা। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ, দীনবন্ধু বললেন। আমি ভাবছি
আমরা যদি সবাই মিলে গিয়ে ওনাদের বোঝাই, ঠাকুমা বললেন। তাড়াহুড়ো করে লাভ নেই মা, ওরা তো আর পালিয়ে গিয়ে বিয়ে করছে না। হ্যাঁ, আমরা জানি ওরা দুজনে পরস্পরকে ভালোবাসে, কিন্তু সম্বন্ধ তো হবে দুটি পরিবারের মাঝে। সুদর্শনের বাবা বললেন। কি রে বাবান, তুই কি বলিস? হ্যাঁ বাবা, আমি সঞ্চারীকে ভালোবাসি, কিন্তু আমি ওকে ওর বাড়ি থেকে ছিনিয়ে নিতে চাই না। ওর বাড়ির সবার আশীর্বাদ নিয়েই আমাদের দাম্পত্য জীবনের আরম্ভ হবে। আচ্ছা, তুমিও তো কিছু বলো। সুদর্শন সঞ্চারীর দিকে তাকালো। আমি কি বলবো? আপনারা ঠিক কথাই বলেছেন। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না, এটা ঠিক, কিন্তু ও কি করে আমাদের বাড়িতে সকলের মন জয় করবে? সবাই বয়োজ্যেষ্ঠা, জেঠু জেঠিমা, ঠাকুরদা ঠাকুমা। ঠাকুরদাকে তো বোধহয় মরে গেলেও কেউ এই কথা বলতে পারবে না। সঞ্চারী চিন্তিত মুখে বলল। আচ্ছা, ওনারা তো আমাকে কেউ চেনেন না। এমন হয় না আমি কোনো একটা কাজ নিয়ে তোমাদের বাড়িতে ঢুকলাম, তোমাদের বাড়ি তো নিজেই একটা প্রতিষ্ঠান। সুদর্শন বলল। তুমি আমাদের বাড়িতে কাজ করবে? আমার স্বামী আমার বাড়িতে কাজ করবে? সঞ্চারী অবাক। তাতে কি হয়েছে? ধরে নাও না, এটাও একটা পরীক্ষা, এটাও একটা চ্যালেঞ্জ। সীতা তো আগুনে প্রবেশ করেছিল তার রামের জন্য, আমি আমার সঞ্চারীর জন্য এই পরীক্ষা দিতে পারবো না? বাহ, বেঁচে থাকো বাবা, এই না হলে আমার নাতি। ঠাকুমা এগিয়ে এসে ওর চিবুক স্পর্শ করলেন। সঞ্চারীর দু চোখ জলে ভরে এসেছে। সবাই চুপ, সবাই ভাবছে কি করা যায়। একটা কাজ হতে পারে। একসময় সঞ্চারী বলল, আমাদের বাড়িতে প্রতিদিনের রান্না মানে একটা যজ্ঞ। প্রতিদিন 50 থেকে 60 জন ডাইনিং টেবিলে খেতে বসে। মাঝে মাঝে আবার সেটা 80 থেকে 90ও হয়ে যায়। তাতে 3 বছর থেকে 80 বছর পর্যন্ত মানুষজন আছে। এই রান্নার ব্যাপারটা ম্যানেজ করাটা একটা বিরাট কাজ। বেশ কয়েকবার গুরুতর সমস্যা হয়েছে এই রান্না নিয়ে। 4 জন রাঁধুনি, 3 জন জোগাড়ে, 2 জন বাজার করবার লোক সবই আছে, কিন্তু সব সময় একটা হুটোপাটি লেগে থাকে। ঠাকুমা সামলান রান্নাঘরের এই দৈনন্দিন দক্ষ যজ্ঞ, কিন্তু ঠাকুমার বয়স হয়েছে, পেরে ওঠেন না। দিন কয়েক আগে একটা হেড শেফ রাখার কথা হয়েছিল, আমি তুলেছিলাম কথাটা। তুমি কি? হ্যাঁ, তুমি ব্যবস্থা করো, আমি হেড শেফ হয়ে যাব তোমাদের বাড়ি। সুদর্শন উৎসাহে লাফিয়ে উঠল। তারপর সঞ্চারী সুদর্শনকে নিজের বাড়িতে হেড শেফ করে নিয়ে আসলো। ঠাকুমা সুদর্শনকে সব কাজ বুঝিয়ে দিলেন। এবার তুমি গিয়ে ওকে ঘরটা দেখিয়ে দাও, ঠাকুমা টুনিকে বললেন। আচ্ছা, ভালো কথা, তুমি কি বিবাহিত? না ঠাকুমা। সঞ্চারী সুদর্শনকে তার থাকবার ঘর দেখাতে নিয়ে গেল। ছোট্ট একটা ঘর, ঘরে একটা চৌকি, তাতে তুলোর পাতলা গদি, একটা কাঠের টেবিল, তার সাথে সস্তা একটা কাঠের চেয়ার, একটা ছোট কাঠের আলমারি, একটা ছোট আয়না, ঘরে একটা বাল্ব, মাথার ওপর একটা ফ্যান, সাথে একটা লাগোয়া বাথরুম, ভারতীয় পদ্ধতির টয়লেট। সুদর্শন তার সাথে একটা সাধারণ ব্যাগে কয়েকটা সাধারণ জামা কাপড় এনেছে। তুমি এখানে কি করে থাকবে? কেন পারবো না? আমেরিকাতে আমার ঘরটা এই রকমই ছিল, শুধু এসি ছিল, এই যা তফাৎ। দিনের বেশিরভাগ সময় তো আমি তোমার কাছাকাছি ওই বাড়িতেই থাকবো, রাত্রে শুধু শুতে আসা। এটাও তো একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষা। সুদর্শন হাসল। আর এই চ্যালেঞ্জ তোমাকে স্বীকার করতে হয়েছে আমার জন্য। সঞ্চারীর দু চোখ ঝাপসা হয়ে এসেছে। আচ্ছা, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কেউ যেন বুঝতে না পারে, নইলে আমাদের প্ল্যান ভেস্তে যাবে। হ্যাঁ, তুমি যেন তাড়াতাড়ি কৃতকর্ম হতে পারো। জানি না আমি কতদিন ধৈর্য ধরতে পারবো। সঞ্চারী সুদর্শনের বুকে হাত দিয়ে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমের দিকে। আমরা নিশ্চয়ই পারবো সঞ্চারী, নিশ্চয়ই পারবো। এবার সুদর্শন তার কর্মস্থল রান্নাঘরের দিকে পা বাড়ালো। শীঘ্রই সুদর্শন এই বাড়ির নিজের পারদর্শিতা প্রমাণিত করেছে। প্রথমে অনেকের ওকে নিয়ে বেশ সন্দেহ ছিল, বাচ্চা ছেলে আমাদের এত বড় বাড়ির দায়িত্ব নিতে পারবে তো? কিন্তু সুদর্শন অল্প দিনের মধ্যে সবার পছন্দ অপছন্দ জেনে নিয়েছে। সে জানে ঠাকুরদার শুক্তোয় পেঁপে পছন্দ করেন না, একটু পোস্ত, একটু রাঁধুনি বাটা, একটু মিষ্টি মিষ্টি ভাব। আবার ঠাকুমা ভালোবাসেন সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল সজনে ডাঁটার চচ্চড়ি। ছোট্ট টুকটুকের সবকিছু খেতে হবে। ওর মা বলেছে বড় হতে হবে না, তাহলে সবকিছু খেতে শিখতে হবে। সুতরাং সুদর্শনকে ছোট্ট দিদিমণির জন্য সবকিছু আলাদা করে বানাতে হয়, কম মশলা দিয়ে।
বালিকা নিজেই নাকি মাছ বেছে খাবে। সুদর্শন তাকে পাশে নিয়ে বসবে, মাছ কি করে বাঁচতে হয় দেখাতে হবে। তিতলি মাংসের পাইপ হাড় খেতে ভালোবাসে। সুদর্শন পাইপ হাড়টাকে সাইজ মতো কাটিয়ে আনে। বড় কাকা অর্থাৎ ডাক্তার নৃসিংহ নারায়ণ আনারসের চাটনি ভালোবাসেন, কিন্তু দাদা ঠাকুর ভালোবাসেন টমেটোর চাটনি, কিশমিশ আমসত্ত্ব দিয়ে। তার সাথে চাই পাঁপড় ভাজা। মেজো কাকি অর্থাৎ মঞ্জুরি দেবী নিরামিষাশী, পেঁয়াজ রসুন কিছু খান না, তার জন্য আলাদা রান্না হয়। মাঝে মাঝে সুদর্শন কিছু চমক প্রস্তুত করে, যেমন গত সপ্তাহে তিতলির জন্মদিনে সে 7 তলা কেক বানিয়েছিল তিতলির জন্য। প্রত্যেক ধাপের আলাদা রং, আলাদা স্বাদ। তার সাথে বানিয়েছিল ফ্রেঞ্চ ডেজার্ট, পাইন আপেল সুফলে। তিতলির বন্ধুরা তো দেখে অবাক, তোদের বাড়ির শেফ ফ্রেঞ্চ রান্নাও বানাতে পারে? সুদর্শনদা হচ্ছে মাস্টার শেফ, 5 স্টার হোটেলে রান্না করলে লক্ষ লক্ষ টাকা বানাতে পারত, সঞ্জীব কাপুরের মতো। তিতলি সগর্বে বন্ধুদের বলছে। কথাটা সঞ্চারীর খুব গায়ে লেগেছিল। ও তো জানে না তুমি কে। আরে ঠিক আছে, মেয়েটি বন্ধুদের নিয়ে একটু আনন্দ করছে, করুক না। সেদিন সকালে দেবাদিত্যের ছেলে প্রশান্তের ঘরের বাইরে থেকে সুদর্শন ডাক দিল, দিদি ভাই ভেতরে এসো সুদর্শন দা। সুদর্শন দেখল প্রশান্ত বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। পিয়ালি ম্যাক্সির ওপরে হাউসকোট চাপিয়ে নিয়েছে। দিদি ভাই আপনি এটা খেয়ে নিন। সে একটা গ্লাস তার দিকে এগিয়ে দিল। কি এটা? পিয়ালি সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছে। এটা ঠাকুমার ফর্মুলা, খেয়ে দেখো, ভালো লাগবে, মুখটা ফ্রেশ হয়ে যাবে। এতে আছে ফ্রেশ আদার রস, মধু আর পাতি লেবুর রস। এই সময় তো সকালবেলা একটু গা গুলায়, এটা খেলে ভালো লাগবে। সেদিন পানীয়টা খেয়ে পিয়ালির বাস্তবে গা গুলানি চলে গিয়েছিল। সেই দিন থেকে প্রতিদিন ভোরে সুদর্শন পিয়ালির জন্য এই উষ্ণ পানীয় নিয়ে পৌঁছে দিয়েছে তার ঘরে। আবার দুপুরে 3টের সময় কমলা লেবুর অথবা বেদানার রস নিয়ে সে পৌঁছে যায় তার কাছে। তুমি নিজে কেন নিয়ে আসো সুদর্শন দা? কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারো তো? না, আমার নিজে এই কাজটা করতে ভালো লাগে। মায়েরা হচ্ছে মহামায়ার রূপ, সব মেয়েদের মধ্যে মা আছে। পিয়ালি অবাক হয়ে দেখে এই যুবককে। দেখতে গেলে ওর স্বামী থেকে হয়তো অল্প বয়সের তফাৎ, কিন্তু কি পরিমার্জিত সংযমিত ব্যবহার। এই নিয়েও বাড়ির মহিলাদের মধ্যে সুদর্শন আজকাল বেশ সমাদৃত হচ্ছে। নানা লোকের নানা বাজবিচার, অনেক রকম পছন্দ অপছন্দ। সুদর্শন নাম ধরে ধরে লিস্ট বানিয়ে রেখেছে। দৈনন্দিন রান্নার পদের রেসিপি কম্পিউটারে বানিয়ে ফটো সহ প্রিন্ট করে ফাইল বানিয়ে রেখেছে রান্নাঘরে। সঞ্চারী প্রতিদিন সকালে তার জিম ট্রেনার মেয়েটির সাথে দৌড়াতে যায়। ফেরার সময় প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় এসে সে তাকে বলে, তুমি এগিয়ে যাও রিনাদি, আমি একটু পরে যাচ্ছি। সুদর্শন সেই সময় হাঁটতে বেরোয়। একটা ছোট্ট সাধারণ রেস্তোরাঁতে কিছুক্ষণ দুজনে একসাথে কাটায়। সারাদিনে দুজনে সকলের চোখে ধুলো দিয়ে মেলামেশার সুযোগ খুঁজে বেড়ায়। ক্ষণিকের দৃষ্টি বিনিময়, এক ঝলক হাসি, একটু হালকা স্পর্শ, এই তাদের অভিসার। সেদিন সকালে নির্দিষ্ট জায়গায় সুদর্শনের দেখা না পেয়ে সঞ্চারী টনক নড়ল। আরে ও আসলো না কেন আজ? সঞ্চারী তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরল। রান্নাঘরে উকি দিয়ে দেখল সুদর্শনের কোনো পাত্তা নেই। সুদর্শন কোথায়? অন্য এক রাঁধুনিকে সঞ্চারী জিজ্ঞাসা করল, সুদর্শনদার শরীরটা আজ ভালো নেই দিদি, সকালে এসে বলে দিয়ে গেছে কি কি রান্না হবে আজকে। আরে হঠাৎ কি হলো? সঞ্চারী ছুটল সুদর্শনের ঘরের দিকে। সুদর্শন জ্বরে প্রায় অচেতন হয়ে পড়ে আছে। সঞ্চারী তাড়াতাড়ি নিজের মায়ের কাছে ছুটে গেল। মা, সুদর্শন জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে আতঙ্কিত স্বরে বলল, তার 2 চোখ ঝাপসা। বাবা অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি তাড়াতাড়ি একটু ডাক্তার চক্রবর্তীকে কল দাও তো। ফ্যামিলি ডাক্তার চলে আসলেন। এ তো ভীষণ সিরিয়াস দেখছি, জ্বর 105 ডিগ্রি, গা পুড়ে যাচ্ছে। উনি এই ঘরে থাকেন? এখানে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। বৃদ্ধ ডাক্তার বললেন, হ্যাঁ ডাক্তার কাকু, আমি ওকে বাড়িতে শিফট করার ব্যবস্থা করছি। কি মনে হয় আপনার? কোনো ভয়ের কারণ নেই তো? রিস্ক তো আছেই, বেশি জ্বরে হঠাৎ হার্ট ফেল করতে পারে, ব্রেন এফেক্ট করতে পারে। সঞ্চারী হঠাৎ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গেল। মা ওর পেছন পেছন ছুটলেন। ওর কিছু হলে আমিও বাঁচব না মা, বাবাকে বলো না ওকে বাঁচাতে। টুনি মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করল।
ওর কিছু হবে না টুনি, বাবা আজকে অফিস যাবে না, আমি বলে দিচ্ছি। মা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন। ডাক্তার তাড়াতাড়ি সুদর্শনকে একটা ইঞ্জেকশন দিলেন, স্যালাইন দেওয়া হচ্ছে। একটা সব সময় নার্স ব্যবস্থা করা হলো। এই বাড়ির ইতিহাসে এই প্রথম কোনো কর্মচারী এমন যত্ন পাচ্ছে। রক্ত পরীক্ষা করা হলো, দেখা গেল সুদর্শনের নিউমোনিয়া হয়েছে। নার্স সব সময় রয়েছে, ডাক্তার সকালে বিকেলে এসে দেখে যাচ্ছেন। সঞ্চারী সব সময় সুদর্শনের কাছাকাছি রয়েছে, সেটা কিছু লোকের চোখে পড়েছে, কিন্তু সবাই ভাবছে মেয়েটির মনটা তো খুব নরম, তাই একটু বিচলিত হয়ে পড়েছে। মায়ের নজরে পড়েছে রাত্রে টুনি তার ঘরে নেই। নিচে রুগীর ঘরে গিয়ে মা দেখল মেয়ে সুদর্শনের মাথার কাছে বসে আছে। সুদর্শন ঘোলাটে চোখে তাকিয়ে আছে তার দিকে। একসময় মা মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুই কি সুদর্শনকে ভালোবাসিস? টুনি একবার মায়ের দিকে তাকালো, জানি না বলে সে মাকে নিজের হাতের আংটিটা দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এই আংটিটা মা আগেও মেয়ের অনামিকাতে দেখেছেন। সেবার সুদর্শন বেশ কয়েকদিন ভুগল। মা মেয়ের মনোভাব নিয়ে চিন্তিত। মেয়ে তাদের রাধুনীকে ভালোবাসছে। ছেলেটা ভালো শিক্ষিত, কিন্তু তার বেশি তো কিছুই জানে না। ছেলেটা শুক্লা অর্থাৎ উত্তরপ্রদেশের লোক। তার মা বাবার সম্বন্ধে কেউ কিছুই জানে না। মা বাবার কথা তুললেই তার মুখটা কেমন যেন করুণ হয়ে যায়, তাই ওই প্রসঙ্গ কেউ তোলে না। সেদিন বিকেলে সুদর্শন বড় কাকির ঘর থেকে ফিরছে। পাশের ঘরে তিতলি আবৃত্তি প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকবার দেবতার গ্রাস কবিতাটি আবৃত্তি করতে গিয়ে সে আটকে যাচ্ছে। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লোলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্রূর বলতে গিয়ে সবকটি কঠিন শব্দ উচ্চারণ করতে গিয়ে সে হোঁচট খাচ্ছে। ঠিক ওই জায়গাটায় এসে কথা জড়িয়ে যাচ্ছে। সে উত্তরোত্তর ক্ষেপে যাচ্ছে, অসহিষ্ণু হয়ে পড়ছে। মা দেখো না, কিছুতেই হচ্ছে না। তুই ঠিক করে চেষ্টা করছিস না। বাংলা কথায় এত হোঁচট খেতে হচ্ছে কেন? বাংলা আমাদের মাতৃভাষা না? কবিতাটা বুঝে তারপর চেষ্টা করো দিদি ভাই। কবিতাতে একটা গল্প বলা হচ্ছে, সেটা ফিল করতে হবে। সুদর্শন দরজায় দাঁড়িয়ে আছে। তারপর সে আবেগের সাথে পুরো দেবতার গ্রাস কবিতাটা বলে গেল। শেষে দেখা গেল সবার চোখে জল। কখন সঞ্চারী সেখানে এসে দাঁড়িয়েছে। দারুণ দারুণ সুদর্শনদা, তুমি এত বড় কবিতাটা বই ছাড়া বলে গেলে। রবীন্দ্রনাথ তো বাংলার, বাঙালির প্রাণ দিদি ভাই। জন্মে থেকে আকাশে বাতাসে রবীন্দ্রনাথকে নিয়েই তো আমরা বড় হচ্ছি। সুদর্শন হাসল। তুমি আমাকে শিখিয়ে দিও প্লিজ সুদর্শনদা। আমি তো শুধু তোতা পাখির মতো মুখস্থ বলে যাওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা, আমি শিখিয়ে দেব। সুদর্শন চলে গেল। দেখলি কি ট্যালেন্ট না ছেলেটার? কাকি সঞ্চারীর দিকে চেয়ে বলল। সেদিন মে মাস, চারিদিকে প্রচণ্ড দাবদাহ। আকাশে বাতাসে যেন আগুন লেগেছে। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আজ সঞ্চারী দুপুরে খেতে আসেনি। সে যখন এসেছে বাড়ি তখন নিস্তব্ধ। সবাই একটু বিশ্রাম করছে। গাড়ি থেকে নেমে সামনের দরজার দিকে পা না বাড়িয়ে সে কর্মচারীদের ঘরের দিকে এগিয়ে গেল। সুদর্শনের দরজা একটু ফাঁক দেখে সঞ্চারী আস্তে করে দরজা ঠেলে ভেতরে উকি দিল। সুদর্শন নিজের বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছে, জামার বোতাম খোলা। মাথার ওপর পুরনো ফ্যান ক্যাচ ক্যাচ শব্দে চলছে। আওয়াজ বেশি, হাওয়া কম। সুদর্শন যেন হাঁসফাঁস করছে। সঞ্চারী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ তার মুখ চোখ শক্ত হয়ে উঠল। জোর পায়ে সে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। পরদিন সকালে রিনার সাথে সঞ্চারী যথারীতি বেরিয়েছে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। তুমি এগিয়ে যাও রিনাদি, আমাকে একটু বাড়ি যেতে হবে। সঞ্চারী ছুটতে ছুটতে বাড়ির দিকে চলে গেল। বাড়ির ভেতরে না ঢুকে সে নিজের গাড়ি বের করলো। গিয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। সুদর্শন যথাসময় সেখানে আসলো। কি ব্যাপার, তুমি আজকে জগিং করতে যাওনি? না, উঠে পড়ো। আচ্ছা, আজকে ম্যাডামের অন্য প্ল্যান বুঝি? সুদর্শন হেসে তার পাশে বসে পড়ল। সকালবেলা রাস্তাঘাট ফাঁকা। তারপর আজকে রবিবার। সঞ্চারী তীর বেগে গাড়ি ছুটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি সুদর্শনের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আরে, আজ হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, সঞ্চারীর সংক্ষিপ্ত উত্তর। সে ডিক্কি থেকে নিজের একটা সুটকেস নিয়ে চলল। এসো। সুদর্শন বিভ্রান্ত মুখে পেছন পেছন চলল। দরজা খোলাই ছিল। সবে ভোরের চায়ের আসর বসেছে ঘরে। আরে তোমরা হঠাৎ? সবাই হতবাক। সঞ্চারীর হাতে সুটকেস দেখে সকলে আশঙ্কিত। এসো মা।
ঠাকুমা এগিয়ে এসে সঞ্চারীকে ভেতরে নিয়ে বসালেন। আমি আর পারছি না ঠাকুমা, সঞ্চারী বলে উঠল। ও আর ওই বাড়িতে কাজ করবে না। ও আমার স্বামী। ও চাকরের মতো ওই বাড়িতে থাকবে না। ও আমার জন্য দিনের পর দিন ওই বাড়িতে কষ্ট করবে, এটা চলতে পারে না। আরে বলে কি মেয়েটি? আরে হঠাৎ কি হলো তোমার? আমাদের তো কথা হয়েছিল। সুদর্শন সঞ্চারীকে বোঝাবার চেষ্টা করছে। বাড়িতে কিছু হয়েছে? এবার সুদর্শনের মা তার পাশে এসে বসেছেন। না মা, ও আর কতদিন আমার জন্য কষ্ট করবে? কেন করবে? ওই বাড়িতে সবাই এই গরমে এসি বাড়িতে থাকছে, এসি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর ও পুরনো একটা ফ্যানের তলায় চৌকির ওপর শুয়ে কষ্ট করবে? এটা আমি আর সইতে পারছি না মা। সবাই পরস্পরের দিকে তাকালো। মায়ের মুখে এক চিলতে হাসি। আচ্ছা, সেটা দেখা যাবে খন। তুমি এসো, তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। স্নান টান তো কিছু হয়নি নিশ্চয়ই? তুমি স্নান সেরে নাও, জলখাবারটা খাই আমরা সকলে মিলে, তারপর বসে ধীরে সুস্থে চিন্তা করা যাবে সব। সঞ্চারী শাশুড়ির সাথে চলে গেল। বাকি সকলে হাঁ করে তাকিয়ে রইল। তাদের এখনও বোধগম্য হচ্ছে না ব্যাপারটা কি হলো। স্নানের পরে সঞ্চারীর মাথাটা একটু ঠান্ডা হয়েছে। ঝোঁকের মাথায় সে হবু বরকে নিয়ে চলে তো এসেছে, কিন্তু এখন কি হবে? বাড়িতে তো নিশ্চয়ই হই হই পড়ে গেছে। অন্তত মাকে বলে আসতো। জলখাবার খেতে খেতে কথা হচ্ছে। আমি বুঝতে পারছি ঠাকুমা, ঝোঁকের মাথায় একটা কাঁচা কাজ হয়ে গেছে, কিন্তু এটা নিশ্চিত সুদর্শন আর ওই বাড়িতে কাজ করবে না। আমার মা বাবা আমাদের ব্যাপারে জানে, জেঠু জেঠিমারাও জানে, অথবা আজ করেছে। ওর অসুখের সময় অনেকে হয়তো লক্ষ্য করে থাকবে। সঞ্চারী বলল। আরে অসুখ? ওর কি হয়েছিল? কই, আমাকে তো জানাওনি। মা বলল। সবাই উঠে দাঁড়িয়েছে। ও বারণ করেছিল মা, ওর নিউমোনিয়া হয়েছিল। সঞ্চারী সুদর্শনের দিকে অপরাধীর মতো তাকালো। ও কিছু না মা, কিন্তু আমাকে মানতেই হবে। আমি সাধারণ কর্মচারী বলে আমার সেবা শুশ্রূষায় কোনো খামতি ছিল না ওই বাড়িতে। সঞ্চারীর বাবা আমাকে তুলে সিংহরায় ভিলাতে নিয়ে গেলেন। প্রতিদিন দুবেলা ডাক্তার এসে দেখে গেছে, 24 ঘন্টার নার্স। ও রাতের পর রাত আমার মাথার কাছে বসে থেকেছে। বাড়ির সবাই বারে বারে খোঁজ খবর নিয়েছেন। বনেদি সম্ভ্রান্ত বংশের মানুষের মধ্যেও মায়া, মমতা, ভালোবাসা থাকে মা। আমি ওই বাড়িতে গিয়ে উপলব্ধি করেছি। তোমার মনে নেই সঞ্চারী, মনু মামা আমাকে তুই করে কথা বলেছিলেন বলে দাদা ঠাকুর কেমন ক্ষেপে গিয়েছিলেন ওনার ওপর? সুদর্শন সঞ্চারীর হাতের ওপর তার হাত রাখল। হ্যাঁ, আমি জানি। সিংহরায় বাবুর বাড়িতে সবাই ভীষণ পরিমার্জিত বোধ বুদ্ধির। প্রতাপাদিত্য বাবুকে আমি জানি। ভদ্রলোক, একটু রাশভারী, বিশাল ব্যক্তিত্ব, কিন্তু মনের দিক থেকে খাঁটি সোনা। ওই বিশাল ব্যক্তিত্বের জন্য সবাই হয়তো ওনাকে সমীহ করে চলে, কিন্তু তার বিচক্ষণতায় আমার কোনো সন্দেহ নেই। দীনবন্ধু বাবু বললেন। এবার আমরা কি করব বাবা? সুদর্শনের বাবা বললেন। আমরা সোজাসুজি গিয়ে সব কথা প্রতাপাদিত্য বাবুকে বলবো, উনি বুঝবেন কথাটা। আমরা দুজনে তো যাবই, এরা দুজনেও থাকবে। আর কে যাবে? আপনি ওর মা বাবাকে সাথে নিয়ে যান বাবা। টুনি হঠাৎ উধাও হয়ে গেছে। আবার দেখা গেছে সুদর্শনও সকাল থেকে বেপাত্তা। সিংহরায় বাড়িতে এক আলোড়নের সৃষ্টি হয়েছে। ওই ছেলেটা তার ভালোবাসা উজাড় করে দিয়েছে আমাদের সবাইকে। আর আমরা কি দিয়েছি তাকে? ওই কটা টাকা মাইনে। কৌশানী দেবী আক্ষেপের সুরে বললেন, আমাদের মেয়েকে ভালোবাসার জন্য এত বড় মূল্য দিতে হয়েছে তাকে, তাও 2 বছর। আর ও তো শুধু আমাদের টুনিকে ভালোবাসেনি, টুকটুক, তিতলি, পিয়ালি, এদের সাথে তার কি সম্পর্ক? তার মনিবের বাড়ির সদস্য ছাড়া প্রতিদিন টুকটুক তার পিঠে চড়েছে, সুদর্শন তিতলিকে আবৃত্তি শেখাচ্ছে। দীপ এগিয়ে এসে বলল, এই যে ও আমাদের জন্য আমেরিকার প্রজেক্টে কাজ করছে। আমি টাকার কথা বলাতে বলেছে। আমি তো আমার ঘরের কাজই করেছি দাদু। আমি তো আপনার ছেলের মতোই আমেরিকা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিয়ে আসা স্বনামধন্য শিল্পপতি দীনবন্ধু শুক্লাবাবুর নাতনি। আমাদের বাড়িতে রান্না করছে। দীপ মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, সত্যযুগে সীতাকে রামের জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর এই কলিযুগে সুদর্শন আমাদের টুনির জন্য অগ্নি পরীক্ষা দিয়েছে। প্রতিমা বললেন, তোমরা সকলে সুদর্শনের আসল পরিচয় জেনেছিলে, কিন্তু আমাকে জানাতে পারোনি। আমি জানতাম না। আমি এই বাড়িতে এতদিনে এইটুকু বিশ্বাস অর্জন করতে পারিনি যে তোমরা নির্দ্বিধায় সত্যি কথা বলতে পারো আমার কাছে। এটা আমারই দুর্ভাগ্য। প্রতাপাদিত্য একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যাই হোক,
আমরা সুদর্শনের কাছে ঋণী, যে এমন অকাতরে আমাদের সকলকে আপন করে নিয়েছে। আমি যাব দীনবন্ধু বাবুর সাথে দেখা করতে। সুদর্শনের কাছেও আমাদের ক্ষমা চাইতে হবে। তোমরা কে যাবে আমার সাথে ওনাদের বাড়িতে? আপনাদের যেতে হবে না প্রতাপবাবু, আমরা চলে এসেছি আপনার দ্বারে। দরজায় দীনবন্ধু শুক্লা সস্ত্রীক দাঁড়িয়ে আছেন, সাথে সুদর্শনের মা বাবা। পেছন থেকে সঞ্চারী সুদর্শন ভয়ে ভয়ে উকি দিচ্ছে। আরে আসুন আসুন দীনবন্ধুদা, আমরা আপনার কথাই তো বলছিলাম। সুদর্শন আর সঞ্চারী সামনে এসে ঠাকুরদা ঠাকুমাকে প্রণাম করল। ঠাকুমা দুজনের চিবুক স্পর্শ করলেন। প্রতাপাদিত্য সকলকে ভেতরে নিয়ে আসলেন। আমি আপনাদের কাছে ভীষণভাবে লজ্জিত দীনবন্ধুদা। আমাদের বাড়ি লোকেদের ভুল ধারণার জন্য সুদর্শনকে অযথা অগ্নি পরীক্ষা দিতে হলো। সব আমারই দোষ। আমার এই নাতনি এই সেদিন আমার সামনে জন্মালো। সে বড় হয়ে তার মনের কথা তার দাদুকে বলতে পারল না। আমি আমার সেই ছোট্ট টুনির নিকটাত্মীয় হতে পারিনি। আর বাবা, তোমার কাছে তো আমাদের অপরাধের শেষ নেই। তুমি পারলে আমাকে। প্রতাপাদিত্য হাত জোর করতে যাবেন, সুদর্শন ছুটে গিয়ে তার হাত চেপে ধরল। না না দাদা ঠাকুর, এ কি করছেন আপনি? সুদর্শন তার পায়ের ওপর লুটিয়ে পড়ল। তিনি ওকে বুকে তুলে নিলেন। দাদা, ভুল তো আমাদের বিস্তর হয়েছে, কিন্তু তার জন্য এরা দুজন যেন বঞ্চিত না হয়। আমার এই মেয়ের ওপর কোনো রাগ পোষণ করবেন না আপনারা। ওর তো কোনো দোষ নেই। দোষ তো যা হয়েছে সব আমাদের। ছি ছি, এমন কথা বলবেন না দাদা। আমার মামনিকে তো আমরা কবেই গ্রহণ করেছি। এখন তো শুধু আনুষ্ঠানিক উপাচারের অপেক্ষা। সুদর্শনের ঠাকুমা বললেন। সেদিন এই দুই পরিবার উৎসবের আমেজে মেতে উঠেছিল। প্রায় 8 বছরের সাধনা আর 2 বছরের অজ্ঞাতবাসের পরে একালের সত্যবান তার প্রেমিককে পেয়েছে। ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।